হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি। মুভির নাম হলো রুহু ফাসিক। মুভির গল্প অনেক ভয়ানক হতে চলেছে বন্ধুরা। শয়তানের সাথে চুক্তি করার পর সেই চুক্তি যদি না মানা হয় তাহলে সেটার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা এই মুভিতে দেখব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো তাহলে শুরু করা যাক আজকের মুভি রুহু ফাসিক। মুভির শুরুতেই আমরা জারা আর তার মেয়ে আমিরাকে দেখতে পাই। তারা নামাজ পড়ছিল। তখনই তাদের ঘরে কেউ একজন ঢুকে জারার গলা কেটে দেয় আর সঙ্গে সঙ্গে জারার হাজবেন্ড আকবর ও আমিরা সেখানে আসে। কিন্তু ততক্ষণে জারা মারা গিয়েছিল। আকবর জারার মৃত্যুর কারণে অনেক ভেঙে পড়েছিল এবং সে মনে একটি বড় পাথর রেখে তার স্ত্রী জারাকে দাফন করে দেয়। সিন শিফট হয়ে আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই আকবর আবার রেনেতা নামের একটি মেয়েকে বিয়ে করেছে। আসলে আকবরের বিয়ে করার ইচ্ছা একদমই ছিল না। সে শুধু আমিরার দেখভালের জন্য তার একটি মা খুঁজছিল। আকবর বিয়ে করে আগের মতো একদমই খুশি ছিল না। আকবর এখনো তার প্রথম স্ত্রী জারার ব্যাপারে সবসময় ভাবতো আর সে তার স্ত্রীর মার্ডারের ব্যাপারে জানতে চাইছিল। যারা মারা যাওয়ার পর থেকে আকবর ওপরওয়ালাকেও বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। এই জন্য আকবরের ছোটবেলার বন্ধু হাসান তাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। এরপর হাসান আকবরের সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। হাসান আকবরকে বলে যে মসজিদের মৌলভী সাহেব তোমার কথা জিজ্ঞেস করে আর সে এটাও বলে যে তোমার মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। এটা শুনে আকবর হাসানের উপর অনেক রেগে যায়। তখনই সেখানে আকবরের মেয়ে আমিরা চলে আসে। এরপর আমিরা এসে হাসানকে জড়িয়ে ধরে কারণ হাসান আগে আমিরার ওস্তাদ ছিল। এখানে আমরা জানতে পারি আকবর আমিরাকেও মসজিদে যেতে বারণ করে দিয়েছিল, কিন্তু আকবর তার মেয়ে আমিরাকে হাসানের কাছে পড়ার পারমিশন দিয়ে দেয় আর হাসান আকবরের বাড়ি থেকে চলে যায়। এর পরের সিনে আমরা আকবরের সেকেন্ড অর্থাৎ তার প্রেজেন্ট ওয়াইফ রেনেতাকে দেখতে পাই। রেনাতা যখন নিজের ঘরে শুয়েছিল তখনই তার ঘরের বাথরুমের দরজাটা নিজে থেকেই খুলে যায়। দরজা খোলার শব্দ পেয়ে রেনাতা ঘুম থেকে উঠে বাথরুমে চেক করতে যায় যে বাথরুমে আসলে কে আছে। তখনই রেনেতার সামনে আকবর এসে তাকে শুয়ে পড়তে বলে। রেনেতা এখনো বাথরুমেই ছিল। তখনই তার ফোনে একটি SMS আসে। সেই SMS-টা আকবরই করেছিল। আকবর তাকে লিখেছিল যে তার ঘরে আসতে দেরি হবে আজ। এটা দেখে রেনেতা কনফিউজড হয়ে যায় যে সে তো এই সবে আকবরকে দেখলো। এরপর রেনেতা তাড়াতাড়ি তার বেডরুমে আসে, কিন্তু সে আকবরকে কোথাও দেখতে পায় না। পরের দিন সকালে রেনেতা আকবরের সাথে ব্রেকফাস্ট করতে করতে কালকে রাতের ইনসিডেন্টের কথা আকবরকে বলে। রেনাতা এটাও বলে যে কাল রাতে তোমাকে আমি দেখেছিলাম আর তারপরেই তোমার SMS ঢুকলো আমার ফোনে। এরপর রেনাতা সেই SMS দেখানোর জন্য ফোন অন করে, কিন্তু সেই SMS-টি তার ফোন থেকে গায়েব হয়ে গিয়েছিল। এই জন্য আকবর রেনেতাকে তার মনের ভুল বলে এই কথাটি ইগনোর করে দেয়। এরপর এখান থেকে সিন শিফট হয়ে আমরা হাসানকে দেখতে পাই যে মৌলভী সাহেবের সাথে আকবরের ব্যাপারে কথা বলছিল। হাসান বলে যে আকবর ভিতর থেকে একদম ভেঙে পড়েছে আর সে ওপরওয়ালাকেও বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। এখানে মৌলভী সাহেব হাসানকে মাঝে মাঝে আকবরের বাড়িতে যেতে বলে যাতে সে আকবরের কন্ডিশন বুঝতে পারে। এর পরের সিনে আমরা একটি ফাঁকা জায়গা দেখতে পাই যেখানে আকবরের সামনে আমরা জারাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। জারা হলো আকবরের প্রথম স্ত্রী যে মারা গেছে। এরপর আকবর জারার সাথে কথা বলতে বলতে খুবই ইমোশনাল হয়ে পড়ে আর তারপর সে জারাকে জিজ্ঞেস করে যে তোমায় কে মেরেছে। এর উত্তরে জারা বলে সময় এলে সবকিছু জেনে যাবে, এখন তুমি এই ব্যাপারে জানতে পারবে না। তখনই আকবর ঘুম থেকে উঠে পড়ে আর আমরা এখানে বুঝতে পারি এতক্ষণ যেটা আকবর দেখছিল সেটা শুধুই তার একটি ভিশন ছিল। এই স্বপ্নটি দেখে আকবর খুবই ভয় পেয়ে গিয়েছিল আর তার শ্বাসও জোরে চলতে লাগে। এখানে আমরা রেনেতাকে আকবরকে সামলাতে দেখতে পাই। এরপর আকবর মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়। যখন সে মুখ ধুচ্ছিল তখন আমরা বাথরুমের আয়না দিয়ে তার পিছনে একটি ভয়ঙ্কর আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এরপর আকবর যখন বাথরুমের দরজাটি খুলতে যায় তখন সে বুঝতে পারে দরজাটি বাইরে থেকে লক করা আছে
আর সে চিৎকার করে রেনেতাকে জিজ্ঞেস করে যে তুমি বাইরে থেকে দরজাটি কেন লক করেছো। আকবর অনেক চেষ্টার পর বাথরুম থেকে বাইরে বেরোতে পারে আর সে বাইরে এসে দেখে রেনেতাও অন্য একটি বাথরুমে বন্দী ছিল। রেনেতাকেও বাইরে থেকে কেউ লক করে দিয়েছিল। এই ব্যাপারটা খুবই শকিংলি ছিল, কারণ তারা দুজন একসাথে কিভাবে বাথরুমে লক ছিল। বন্ধুরা, এখানে তো কোনো একটি আত্মা আছেই যে তাদেরকে ডিস্টার্ব এবং হার্ম করার চেষ্টা করছিল। এর পরের দিন আমরা আকবরকে মৌলভী সাহেবের সাথে দেখা করতে যেতে দেখতে পাই। আর আকবর মৌলভী সাহেবকে বলে যে আমি বুঝতে পারছি না যে আমি কি করব। তখন মৌলভী সাহেব তাকে সবকিছু ওপরওয়ালার কাছে ছেড়ে দিতে বলে। আর সে আকবরকে শান্ত করে বলে যে ওপরওয়ালা আছে, সে সবকিছু ঠিক করে দেবে। এরপর সিন শিফট হয়ে হাসানকে দেখানো হয় যে আকবরের মেয়ে আমিরাকে পড়াচ্ছিল। তখনই হাসান আকবরের ঘরে কোনো খারাপ শক্তিকে অনুভব করে। এরপর হাসান চলে যাওয়ার পর আমিরা তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। তখনই তার ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসতে লাগে। সে স্বপ্নে দেখছিল যে তার মা রেনেতা তাকে একটি ছুরি দিয়ে মারতে আসছে। তখনই আমিরা চোখ খুলে যায় আর সে ধরপড় করে উঠে পড়ে। তখন সে বুঝতে পারে এই সবকিছু আসলে তার ভয়ানক একটি স্বপ্ন ছিল। এরপর আকবর ব্রেকফাস্ট করতে করতে সে রেনেতাকে বলে যে সে আজ বাইরে কোথাও যাবে আর সে দেরি করে ঘরে ফিরবে। আমরা সেই দিন সন্ধ্যাবেলায় আমিরাকে খেলা করতে দেখতে পাই, কিন্তু তখনই সে রেনেতার চিৎকারের শব্দ শুনতে পায় আর সে দৌড়ে ওপরে গিয়ে দেখে রেনেতা কারোর দ্বারা পজেস্ট হয়ে গিয়েছে। এটা দেখে আমিরা খুবই ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি হাসানকে ফোন করে। এরপর হাসান তাড়াতাড়ি আকবরের ঘরে আসে আর সে এসেই সোজা রেনেতার ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে রেনেতাকে কোনো ডেভিল পজেস্ট করে নিয়েছে। সেই ডেভিলটি রেনেতার ভিতর থেকে বলে যে আমার এই মহিলাটির আত্মা চাই। তখনই হাসান প্রেয়ার পড়তে লাগে আর কিছুক্ষণ পর রেনেতা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। ততক্ষণে সেখানে আকবরও চলে আসে আর সে হাসানকে রেনেতার ঘরে দেখে তাকে সন্দেহ করতে লাগে। আকবর ভাবছিল হাসান হয়তো তার স্ত্রীর সাথে বাজে কিছু করেছে। আকবর হাসানকে বাজে বাজে কথা বলে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই যেখানে হাসানের স্ত্রী আকবরের স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হাসান কালকে রাতের সব ইনসিডেন্ট তার স্ত্রীকে বলে আর হাসান আকবরের এরকম বিহেভিয়ারের জন্য তাদের সাহায্য করবে না ঠিক করে। কিন্তু হাসানের স্ত্রী তাকে বোঝায় যে আকবর তোমার বন্ধু, তোমার উচিত তোমার বন্ধুকে সাহায্য করা। এরপর সিন শিফট হয়ে রেনেতাকে দেখানো হয় সে রান্নাঘরে বাসন মাজছিল। তখনই সেখানে থাকা প্লেটগুলি নিচে থেকেই পড়ে যায়। এর ফলে রেনেতা খুবই ভয় পেয়ে যায়। তখন রেনেতাকে কেউ পা ধরে নিচে ফেলে দেয়। এই জন্য রেনেতা আরো ভয় পেয়ে যায় আর তারপর সে আকবরকে গিয়ে বলে যে আমি এখানে কাউকে দেখেছি, সে আমাকে এই ঘর ছেড়ে চলে যেতে বলেছে। কিন্তু আকবর রেনেতার কথা বিশ্বাস করে না আর বলে যে যদি এখানে কোনো আত্মা থেকেও থাকে তাহলে তুমি কেন শুধু সেই আত্মাটিকে দেখতে পাচ্ছ। এটা শুনে রেনেতা সেই রাতের ইনসিডেন্টের ব্যাপারে আকবরকে আবার মনে করিয়ে দেয় যেখানে তারা দুজনেই নিজে থেকে বাথরুমে বন্দী হয়ে গিয়েছিল। এরপর রোজ রাতের মতোই আকবর সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এবারই আমাদের দেখানো হয় যে আকবর আসলে প্রতিদিন রাতে কোথায় যায়। আসলে আকবর তার প্রথম স্ত্রী জারার গ্রেভিয়ার্ডে যেত। আকবর তার স্ত্রীর কবরের কাছে গিয়ে অনেক ইমোশনাল হয়ে যেত। তাকে এরকম অবস্থায় কমল নামের একটি ছেলে দেখে ফেলে যে আকবরদেরই বন্ধু ছিল। এর পরের দিন কমল এইসব কথা হাসানকে বলে। এইসব শুনে হাসানও আকবরের জন্য চিন্তা করতে থাকে। এরপর সিন শিফট হয়ে আবার রেনেতাকে দেখানো হয় সে নিজের ঘরে ভয় পেয়ে বসেছিল। তখনই হঠাৎ উপর থেকে তার হাতে রক্তের একটি ফোঁটা এসে পড়ে। এইসব দেখে রেনেতা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর জন্য সে নিজের রুমের দরজা খুলতে যায়, কিন্তু দরজা খোলে না। রেনেতা অনেক চেষ্টার পর দরজাটি জোরে খুলে যায়। দরজা খুলতেই রেনেতা তার সামনে আকবরকে দেখতে পায়। রেনেতা আকবরকে সেই আত্মাটির ব্যাপারে সব বলে আর সে এটাও বলে যে সেই আত্মাটি আমায় মারতে চায়, কিন্তু এখনো আকবর তার কথা বিশ্বাস করে না। সেই রাতেই আমিরা রেনেতাকে ডাকতে ডাকতে রেনেতার রুমে যায়। সে ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় রেনেতা হেল্পলেস হয়ে মাটিতে পড়েছিল আর সে আমিরাকে তার সামনে আসতে বারণ করছিল। এই জন্য আমিরা তাড়াতাড়ি তার বাবা আকবরকে ডাকতে যায়। আর যখন আকবর রেনেতার ঘরে আসে তখন সে দেখতে পায় রেনেতা কোনো ডেভিলের দ্বারা পজেস্ট হয়ে গেছে। আকবর তাড়াতাড়ি রেনেতাকে কোলে নিয়ে সেই কবরস্থানে যায়। এর কিছুক্ষণ পর আবার সবকিছু নর্মাল হয়ে যায়। এরপর আকবর মৌলভী সাহেবের কাছে যায়, যেখানে সে মৌলভী সাহেব বলে যে যদি কোনো মানুষ এটা বলে যে সে কোনো আত্মা দেখেছে তাহলে সে নয়তো মিথ্যে বলছে আর নয়তো
হয়তো কোনো ডেভিল থেকে কবজায় করে রেখেছে। অন্যদিকে আমরা রেনেতাকে দেখতে পাই, সে ঘরে একা ছিল। সে স্বপ্নে দেখছিল যে আমিরা একটি ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছে আর আমিরাকে কোনো ডেভিল পজেস্ট করে রেখেছে। এইসব সে স্বপ্নের দিকে খুবই ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পর কমল আর হাসান আকবরের ঘরে আসে, যেখানে তারা আকবরকে বলে যে তোমার স্ত্রী রেনেতাকে কোনো একটি ডেভিল পজেস্ট করে ফেলেছে, এই জন্য মৌলভী সাহেব আমাদের তাড়াতাড়ি তোমার কাছে পাঠালো। এরপর তারা ভিতরে ঢুকে দেখে রেনেতা শুয়েছিল আর তারপর হাসান আর কমল প্রেয়ার পড়া শুরু করে দেয়। তখনই রেনেতা জেগে যায় আর কমলের গলাটি চেপে ধরে ফেলে, কিন্তু হাসান এখনো পিছন দিক থেকে প্রেয়ার পড়েই যাচ্ছিল। এখানে হাসান সেই ডেভিলটিকে জিজ্ঞেস করে যে তুমি কেন রেনেতার শরীর কবজা করে রেখেছো। এর উত্তরে রেনেতার ভিতরে থাকা ডেভিলটি বলে ওঠে যে রেনেতা আমার সাথে একটি চুক্তি করেছিল, যেটা এখন সে পূরণ করছে না। সেই চুক্তিটা কি ছিল সেটা আমরা এই মুভির শেষে জানবো। হাসান এখনো প্রেয়ার পড়ে যাচ্ছিল এবং কিছুক্ষণ পরে রেনেতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এর পরের সিনে আমরা হাসানকে দেখতে পাই যে মৌলভী সাহেবকে এখনো আকবরের ব্যাপারে বলছিল। সে মৌলভী সাহেবকে বলে যে সে সেই শয়তানটিকে আর কিছুই করতে পারবে না। তখন মৌলভী সাহেব তাকে বুঝিয়ে বলে যে আমাদের হার মানলে চলবে না। আর সে এটাও বলে যে আসলে সেই সব মানুষ খুবই বোকা হয় যারা কিনা নিজেদের কিছু লাভের বিনিময় শয়তানের সামনে মাথা নত করে আর নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। এরপর মৌলভী সাহেব হাসানকে রেনেতার কাছে যেতে বলে। আমরা এবার হাসান, মৌলভী সাহেব এবং কমলকে আকবরের ঘরে যেতে দেখতে পাই। ঘরের ভিতরে ঢুকে রেনেতাকে মৌলভী সাহেব জিজ্ঞেস করে যে তুমি কি কখনো কোনো শয়তানের সাথে চুক্তি করেছিলে। এর উত্তরে রেনেতা হ্যাঁ বলে আর বলে যে সে একটি বড় চুক্তি করেছিল। তখন হাসান রেনেতাকে সেই জায়গায় যেতে বলে যেখানে সে সেই চুক্তিটি করেছিল। এখানে মৌলভী সাহেব আকবরকে রেনেতার সাথে থাকতে বলে। এরপর রেনেতা আর আকবর একটি সুনসান পরিত্যক্ত জায়গায় যায়, যেখানে গিয়ে তারা একটি ভুতুরে ঘর দেখতে পায়। এরপর তারা সেই ঘরের ভিতরে ঢোকে। তখনই রেনেতা একটি ঘরে মশারির ভিতরে একটি কঙ্কালকে শুয়ে থাকতে দেখতে পায়। এই কঙ্কালটা সেই ডেভিলের ছিল যে রেনেতার শরীর কবজা করতে চাইছিল। সেই ডেভিলটি রেনেতাকে ধরে ফেলে আর সেই ডেভিলটি রেনেতাকে জিজ্ঞেস করে যে তুমি আমার কথা শুনলে না কেন, কেন তাদের সেই ঘরে নামাজ পড়তে দিলে। তখনই সেখানে আকবর তাড়াতাড়ি চলে আসে। এরপর রেনেতা মরার আগে তার স্বামী আকবরকে সব সত্যি বলে দেয়, যেটা জানার জন্য আকবর 2 বছর ধরে ওয়েট করছিল। এরপর রেনেতা বলে যে সে আকবরকে অনেক ভালোবাসতো, কিন্তু জারার কারণে সে আকবরকে বিয়ে করতে পারছিল না। তাই সে একজন ডাইনি মহিলার কাছে যায় আকবরকে নিজের করে পেতে। সেই ডাইনি মহিলাটি রেনেতাকে সাহায্য করবে ঠিক করে। এরপর সেই মহিলাটি রেনেতাকে বলে যে আকবরকে পেতে তো পারবে, কিন্তু সেটি করা অনেক কঠিন হবে। একটি শয়তান আছে যাকে গরম জায়গার শয়তান বলা হয়। সেই শয়তানটির নাম ছিল আদনান বজিরা। তার সাহায্য নিয়ে তুমি আকবরকে পেতে পারো, কিন্তু তোমাকেও সেই শয়তানটিকে কিছু দিতে হবে। আর যদি তুমি তাকে কিছু না দাও তাহলে সেই শয়তানটি তোমার শরীর কবজা করে নেবে। এইসব শুনে আকবর পুরোপুরি ভেঙে পড়েছিল। তখনই রেনেতার শরীরে সেই শয়তানটি চলে আসে যে আকবরকে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে হাসান আর কমল চলে আসে আর তারা প্রেয়ার্স পড়ে সেই শয়তানটিকে অদৃশ্য করে দেয়। মুভির শেষে আমরা দেখতে পাই সব লোক দৌড়ে আকবরের কাছে আসে যারা পুরোপুরি ঠিক ছিল। আর এর সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, রেনেতা আর শয়তানের মধ্যে একটি ডিল হয়েছিল যে শয়তান রেনেতার রাস্তার কাঁটা অর্থাৎ জারাকে মেরে ফেলবে, আর এর বদলে সেই শয়তানটি রেনেতার কাছে চেয়েছিল যে সেই ঘরে যেন কেউ নামাজ না পড়ে। কিন্তু রেনেতা সেই শয়তানের কথাটি রাখতে পারে না, এই জন্য সেই শয়তানটি রেনেতাকে মেরে ফেলে। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।